আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাংলাদেশকে একা এই বোঝা বহন করতে দেয়া যায় না। জামাতের সঙ্গে জোটের প্রশ্নে সিদ্ধান্ত জানালেন নাহিদ। দিল্লিতে বৃষ্টি পড়লে এই দেশে ছাতা ধরার চেষ্টা হচ্ছে, চরমোনাই পীর। সর্বশেষ জানাবো ভারতের জন্য আকাশসীমা নিষিদ্ধের মেয়াদ বাড়ালো পাকিস্তান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বাংলাদেশকে একা এই বোঝা বহন করতে দেয়া যায় না। ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছে। বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের আগে ইইউ অংশীদার দেশগুলোতে এ ধরনের তথ্য অনুসন্ধান মিশন পাঠিয়ে থাকে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মৌনির সাতুরি। সফরকালে মৌনির সাতৌরি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। তিনি গত ৮ বছর ধরে ১ মিলিয়নেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের অসাধারণ প্রচেষ্টার প্রশংসা করেন এবং বৈশ্বিকভাবে দায়িত্ব ভাগাভাগির আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গা সংকটে ইউরোপীয় ইউনিয়ন ও তার আর্থিক সহায়তার মাত্রা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে বাংলাদেশকে একা এই বোঝা বহন করতে দেয়া যায় না। তিনি আন্তর্জাতিক সহায়তা ও মিয়ানমারের রাজনৈতিক সমাধানের মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের উপর গুরুত্ব আরোপ করেন। সাতৌরি আশাবাদ ব্যক্ত করেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের সম্মেলন সংকট সমাধানে বৈশ্বিক ঐকমত্য গড়ে তুলতে সহায়ক হবে। সফরকালে প্রতিনিধি দলটি বুধবার ১৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এবং পরদিন বৃহস্পতিবার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করে। এর আগে নাগরিক সমাজের প্রতিনিধি, ট্রেড ইউনিয়ন, নিয়োগকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, এক সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে তারা। উল্লেখ্য, বাংলাদেশ ২০১৭ সাল থেকে প্রায় ১৩ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে, যারা মিয়ানমারের সেনাবাহিনীর অত্যাচার, জাতিগত নিধন ও পরিকল্পিত সহিংসতার মুখে নিজেদের ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছেন। আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা, আইসিজেতে আইনি পদক্ষেপ ও নানামুখী কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন প্রক্রিয়া থমকে আছে। ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার অভিযোগ তুলে মিয়ানমারের সেনাবাহিনী এক ব্যাপক ও ভয়াবহ সামরিক অভিযান শুরু করে। এই অভিযানটি গণহত্যা, ধর্ষণ, হত্যা, অগ্নিসংযোগ ও জোরপূর্বক বাস্তুচ্যুতির মতো ব্যাপক মানবতা বিরোধী অপরাধের মাধ্যমে মাত্র কয়েক মাসের মধ্যেই ৭ লাখেরও বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য করে। জামাতের সঙ্গে জোটের প্রশ্নে সিদ্ধান্ত জানালেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তার দল কোনো জোটে যাবে না, নিজস্ব অবস্থানে থেকেই রাজনীতি করবে। জামাতের সঙ্গে আন্দোলনের বিষয়টিও তিনি নাকচ করেন। নাহিদ বলেন, জামাত সংসদের উভয় পক্ষে পিআর পদ্ধতি চায়, আর এনসিপি শুধু উচ্চকক্ষে পিআরের পক্ষে। তবে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের দোসরদের নিষিদ্ধের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। শুক্রবার ১৯ সেপ্টেম্বর সকালে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভায় তিনি এই মন্তব্য করেন। নাহিদ বলেন, জাতীয় ও গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি। নির্বাচনের আগে গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে গ্রামে গঞ্জে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। এনসিপি নেতা বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে আমরা সারা দেশের তৃণমূল পর্যায়ে কাজ করব। তিনি জানান, নতুন সংবিধান সহ এনসিপির ২৪ দফা কর্মসূচি নিয়ে দেশের উপজেলা পর্যায়েও কর্মসূচি পালন করবে তার দল। শিগগিরই এই ব্যাপারে জানিয়ে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। সমন্বয় সভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যগণ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা, মহানগর, উপজেলা ও থানা কমিটির সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন। দিল্লিতে বৃষ্টি পড়লে এদেশে ছাতা ধরার চেষ্টা হচ্ছে, চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, এখন আবার নব্য ফ্যাসিবাদী আচরণের চেষ্টা চলছে। দিল্লিতে বৃষ্টি পড়লে দেশে ছাতা ধরার চেষ্টা হচ্ছে।
বিদেশি প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে, কিন্তু দেশের মানুষ এসব ষড়যন্ত্র মেনে নেবে না। শুক্রবার 19 সেপ্টেম্বর রাজধানীর ধোলাইখাল ট্রাক স্ট্যান্ডে ঢাকা 6 সূত্রাপুর গ্যান্ডারিয়া কোতোয়ালির আংশিক আসনে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে যারা দেশ পরিচালনা করেছে তারা বারবার দেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন করেছে, দেশকে গুম খুনের রাজ্যে পরিণত করেছে এবং বিশ্বের দরবারে লজ্জাজনক অবস্থায় উপস্থাপন করেছে, কিন্তু অতিষ্ঠ জনগণ ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। রেজাউল করিম আরও বলেন, আমরা যেন আর কখনো খুনি চাঁদাবাজদের সহযোগী না হই। 5 আগস্টের পর যে সুযোগ তৈরি হয়েছে তাকে কাজে লাগাতে হবে। দেশের মানুষ এখন ইসলামের সৌন্দর্যের উপর আস্থা রাখতে চায়, তাই আসুন ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ইসলামী শক্তির বিজয় নিশ্চিত করি। গণসমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা 6 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সূত্রাপুর থানা সভাপতি মোহাম্মদ মনোয়ার খান। তিনি আগামী জাতীয় নির্বাচনের হাত পাখা প্রতীককে বিজয়ী করার জন্য ঢাকা 6 আসনের জনগণের প্রতি আহ্বান জানান। গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব প্রকৌশলী KM আতিকুর রহমান, KM শরীয়তুল্লাহ ও ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ। এ সময় পীর সাহেব চরমোনাই ঢাকা 6 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ডক্টর মনোয়ার খানকে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন। ভারতের জন্য আকাশসীমা নিষিদ্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান। ভারতীয় সব ধরনের বিমান ও সামরিক উড়োজাহাজের জন্য পাকিস্তান তার আকাশসীমা ব্যবহার নিষিদ্ধের মেয়াদ আবারও 1 মাস বাড়িয়েছে। শুক্রবার পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি PAA নতুন এই নোটিশে এই ঘোষণা দেয়। এর ফলে ভারতের কোনো বাণিজ্যিক এয়ারলাইন, ব্যক্তিগত উড়োজাহাজ বা সামরিক বিমান আগামী 1 মাস পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করতে পারবে না। সর্বশেষ এই নিষেধাজ্ঞা বাড়ানোর মাধ্যমে মোট 210 দিন ধরে ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশপথ বন্ধ থাকছে। ভারতের অধিকৃত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর 2 দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এই ঘটনার পরই নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয়, যা 2 দেশের মধ্যে কয়েক দশক ধরে চলে আসা একটি গুরুত্বপূর্ণ সমঝোতা। এই প্রতিক্রিয়ায় ইসলামাবাদ ভারতীয় উড়োজাহাজের জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয়। ভারত ও পাল্টা ব্যবস্থা হিসেবে 30 এপ্রিল থেকে পাকিস্তানি উড়োজাহাজের প্রবেশ নিষিদ্ধ করে, ফলে 2 দেশের মধ্যে আকাশপথের যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এরই ধারাবাহিকতায় 6 ও 7 মে ভারত পাকিস্তানের একাধিক শহরে অকারণেই হামলা চালায়। পাকিস্তানের জবাবে শুরু করে বড় ধরনের সামরিক অভিযান, যার নাম দেয়া হয় অপারেশন বুনিয়ান মারসুস। পাকিস্তান দাবি করে তাদের হামলায় ভারতের একাধিক সামরিক স্থাপনা ধ্বংস হয়। একই সঙ্গে পাকিস্তান বাহিনীর ভারতের 6টি যুদ্ধবিমান, এর মধ্যে 3টি রাফাল এবং ডজন খানেক ড্রোন ভূপাতিত করে। অবশেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 10 মে যুদ্ধবিরতি হয়। আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ভারতের বিমান পরিবহন খাত মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। দীর্ঘ পথ ঘুরে ফ্লাইট পরিচালনা করায় সময় ও খরচ দুটোই বেড়েছে। আন্তর্জাতিক রুটেও ভারতের যাত্রী পরিবহনের নেতিবাচক প্রভাব পড়েছে। অপরদিকে পাকিস্তানি বিমান চলাচলে শিল্পের ক্ষতি তুলনামূলকভাবে সীমিত। এ ধরনের আকাশসীমা নিষেধাজ্ঞা নতুন নয়। এর আগেও 1999 সালে কারগিল যুদ্ধ এবং 2019 সালের পুলওয়ামা হামলার পর পাকিস্তান ভারতের জন্য আকাশপথ বন্ধ করেছিল। প্রতিবারই ভারতের বিমান চলাচল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।